My loving students and my very good followers, today I am here with other topic. Okay, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, and what is our today's topic? You see, there are some words and all the words with their respective preposition. What does it mean? It means today our class is on appropriate preposition. Clear ব্যাপারটা? তাহলে এই appropriate preposition ব্যাপারগুলা কি আমরা একটু বুঝি। appropriate preposition ঠিক আছে। appropriate preposition ঠিক আছে। তাহলে এই বিষয়টা কি, appropriate prepositionটার ব্যাপারটা কি? আমরা যখন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছি সেখানেও আমরা ভার্বের সাথে একটা করে প্রিপোজিশন পেয়েছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে একটা করে প্রিপোজিশন আছে। তাহলে ডিফারেন্সটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্বের? ডিফারেন্সটা এটাই, আমি দেখবে আগের ক্লাসেও আলোচনা করেছি যে ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশন জুড়ে গেল এবং যখন তাকে আমরা গ্রুপ ভার্ব বলছি, কেন বলছি? ভেরি ইম্পর্টেন্ট টু নো, আদারওয়াইজ তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের মধ্যে কি হয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে কোনটা কি। ক্লিয়ার? এবার আসো গ্রুপ ভার্ব, যাকে আমরা বলি কম্পাউন্ড ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তাহলে ভার্ব সাথে একটা প্রিপোজিশন, যেমন মনে করো আমি একটা শব্দ লিখছি লুক, লুক এটা আমার ভার্ব, এর সাথে আমার একটা প্রিপোজিশন জুড়ে দিলাম। লুকের মানে কি? দেখা, আর ফরের মানে কি? জন্য। তুমি যখন এই দুটো একসাথে ব্যবহার করলে তখন আমার হয়ে গেল গ্রুপ ভার্ব, একসাথে ব্যবহার করবে। ক্লিয়ার? তখন এর মানেটা কিন্তু হয়ে যাবে আলাদা সম্পূর্ণ, যে মানেটার সাথে লুক অথবা ফরের কোনো সম্পর্ক নেই। এর মানে কি হয়ে যাবে? খোঁজা, সার্চ। ক্লিয়ার? এই হচ্ছে গ্রুপ ভার্বের অর্থ। আবার এইখানে যখন তুমি ভার্বের সাথে একটা করে প্রিপোজিশন পাচ্ছ তখন কিন্তু মূল ভার্বটার অর্থ পাল্টাচ্ছে। এখানে মূল ভার্বের অর্থ পাল্টায় না, কিন্তু এখানে মূল ভার্বের অর্থ পাল্টে একটা নতুন অর্থ দেয়, যেমন এটা তোমাদেরকে বোঝালাম। ক্লিয়ার ব্যাপারটা? এটাই হচ্ছে গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্থক্য। নেক্সট কোশ্চিন, আমি কেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখব? দিস ইজ দ্য পার্ট অফ প্রিপোজিশন। আসলে প্রিপোজিশন কিছু কিছু জায়গায় সে নির্দিষ্টভাবে ব্যবহার হতে চায়। সেটা কিভাবে? আসলে কিছু নাউন, কিছু অ্যাডজেক্টিভ, কিছু ভার্ব যাদের ক্ষেত্রে প্রিপোজিশন নির্দিষ্টভাবে ব্যবহার হতে চায়, অর্থাৎ প্রিপোজিশন বলে যে আমি এই এই ভার্বগুলোর সাথে আমাকে ব্যবহার করো, আমি নির্দিষ্টভাবে এই ভার্বগুলোর সাথে থেকে যেতে চাই। আবার কিছু নাউন তার সাথে কিছু কিছু প্রিপোজিশন কিছু কিছু নাউনের সাথে নির্দিষ্টভাবে ব্যবহার হতে চায়, অর্থাৎ ওই নাউন, ওই ভার্ব, ওই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করতে গেলে ওই নির্দিষ্ট প্রিপোজিশন তার পাশে থাকতে হবে, কিন্তু তাতে অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্বের কোনো অর্থের মূল অর্থের পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি, কেন আমরা বুঝে গেলাম। এবার আসো আমরা এখানে কি বলছি দেখো,
কোপ উইথ, তাহলে এটার মানে কি আছে? সামলানো। এবং এটা ভার্ব, কোপ ভার্ব, তার সাথে উইথ। আবার অনেক সময় আমরা কোপ আপ উইথ বলেও একটা পাই, কোপ আপ উইথ। ক্লিয়ার? তাহলে কোপ উইথ সামলানো। কনসিস্ট ইন, কোনো কিছুর মধ্যে কোনো কিছু নিহিত থাকা। কনসিস্ট অফ, কোনো কিছু গঠিত হয় কোনো কিছুর দ্বারা। কন্ট্রারি টু, এটা কিন্তু আমাদের কাছে নাউন, এটা আমাদের কাছে ভার্ব নয়। তাহলে নাউনের সাথেও নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে কন্ট্রারি যখনই তুমি ইউজ করবে তার সাথে প্রিপোজিশন টু। এবার কমপ্লাই উইথ, এটা ভার্ব। কমপ্লাই মানে মেনে নেওয়া, তার সাথে উইথ দিয়ে তোমাকে কমপ্লাইকে ব্যবহার করতে হবে। ক্রেভ ফর, অর্থাৎ ক্রেভ মানে আশা করা, আকাঙ্ক্ষা করা। এই ক্রেভকে যদি ব্যবহার করতে চাও নির্দিষ্ট প্রিপোজিশন দিয়ে তাকে ব্যবহার করতে হবে তোমাকে। ডেভোট উৎসর্গ করা, ক্রিয়াপদ। এই ডেভোটকে তুমি যখনই কোনো কিছু উৎসর্গ করা অর্থে ব্যবহার করতে যাবে তখন তার সাথে সবসময় টু প্রিপোজিশন দিয়েই তোমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আবার দেখো ডিসপোজ অফ, ডিসপোজ মানে বিক্রি করে দেওয়া, এবং একে যদি বিক্রয় করা অর্থে ব্যবহার করতে চাও তার সাথে অবশ্যই অফ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আবার এদেরকে তুমি যখন প্যাসিভ করবে গ্রুপ ভার্বের মতো তখন কিন্তু এরা ওই প্যাসিভ গঠনে এরা কিন্তু একসাথে মিলে যাবে ভার্বগুলো, অর্থাৎ ক্যারিড টু বসাতে হবে। ভার্বের থার্ড ফর্ম ক্যারিড বসালে টু বসালে না, তাহলে কিন্তু হবে না। যেটা তোমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে ব্যবহার করো সেম জিনিস প্যাসিভ করার সময় এখানেও কিন্তু ভার্বের সাথে যখন টুগুলো জুড়ে অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় থাকে তখন কিন্তু প্যাসিভ করবার সময় ওই ভার্বের থার্ড ফর্ম বসালে কিন্তু নির্দিষ্ট প্রিপোজিশনটাকে ছেড়ে দিলে হবে না। ক্লিয়ার? একসাথেই এনে ব্যবহার করতে হবে। ওকে, নাও আমি এগুলো দিয়ে দেখো বাক্য তৈরি করে করে তোমাদের দেখাচ্ছি। এরকম অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তবে আই এম ডিলিং উইথ দোজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হু আর ভেরি কমন ইন ইউসেজ। ক্লিয়ার ব্যাপারটা? অর হুইচ আর ভেরি কমন ইন ইউসেজ, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। অজস্র আছে, সে সব কিছু না করলেও চলবে। এগুলো আমরা কেন করব? বিকজ এরা ওয়াইডলি ইউজ হয়। তুমি যখন নিউজ পেপার পড়বে, কোনো একটা স্টোরি পড়বে, তখন এদের ব্যবহারগুলো দেখতে পাবে। যেগুলো কমনলি ইউজ হয়, যাদেরকে তোমরা সবসময় পাবে, আমি তাদেরকেই বেশি আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। নাও ইউ সি, কোনোভাবেই দুর্নীতিকে সামলানো যাচ্ছে না। ক্লিয়ার করো ব্যাপারটা। তাহলে দেখো সামলানো পেয়ে গেলাম, সামলানো পেয়ে গেলাম। এবার দেখো সামলানো হচ্ছে মূল ক্রিয়া, তার সাথে তুমি যদি যাচ্ছে বা হচ্ছে পাও, যাচ্ছে বা হচ্ছে যদি মূল ক্রিয়ার সাথে পাও তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ লিখতে হবে। সাবজেক্ট, অ্যামিজার, বিং, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এবং তারপরে আমরা নাবাচক কি করে করতে হয় সেটা পরে আসছি। ফার্স্ট আসো, তাহলে দুর্নীতিকে কার সম্বন্ধে বলছি? দুর্নীতি সম্বন্ধে বলছি। একে নাকি সামলানো যাচ্ছে না। তাহলে চলো আগে তাহলে আমি সাবজেক্টের জায়গায় দুর্নীতিকে লিখি, এর সম্বন্ধে বলছি। তাহলে দুর্নীতি দেখো করাপশন, ঠিক আছে? করাপশন, ক্লিয়ার? করাপশন এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এম ইজ আর এর কি বসাবো? ইজ বসাবো। আর প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ কি? এম ইজ আর এর পরে বিং। ক্লিয়ার? এবার দেখো সামলানো আমি কি লিখে রেখেছি? সিওপিই, কোপ উইথ। তাহলে এইটাকে আমরা কি করব? এটা ভার্ব আছে, তাহলে তার থার্ড ফর্ম করে দিব। তাহলে দেখো দেখো আমি কিন্তু এটাকে থার্ড ফর্ম করে দিয়ে
উইথকে কিন্তু আমি সাথে বসিয়ে দিয়েছি। তাহলে করাপশন ইজ বিং কোপড উইথ, তার মানে এখনো না করিনি, নাটা কোথায় বসাতে হয়? হেল্পিং ভার্বের পরে। তাহলে এখানে আমরা নট বসাবো। তাহলে কি লিখলাম? করাপশন ইজ নট বিং কোপড উইথ, হয়ে গেল। এবার কোনোভাবেই এনিওয়ে, এনিওয়ে, কোনোভাবে মানে এনিওয়ে, তাহলে এনিওয়েটাকে আমরা আগেও লিখতে পারি এনিওয়ে করাপশন ইজ নট বিং কোপড উইথ। ক্লিয়ার? ব্যাপারটা কিভাবে সেট করতে হয় দেখো, আমি কিন্তু উইথকে বাদ দিই, এটা ভার্বের থার্ড ফর্ম, তার সাথে উইথ কিন্তু আছে, তোমাকে ফর্মে লিখতে হবে। তাহলে করাপশন ইজ নট বিং কোপড উইথ এনিওয়ে, এনিওয়ে কোনোভাবে। সুখ নিহিত থাকে সন্তুষ্টির মধ্যে, ভালো কথা। তাহলে থাকে, এটা তো বাংলায় মূল ক্রিয়ার উচ্চারণ এতে শেষ হচ্ছে, থাকে। তাহলে এতে শেষ হলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে সুখ, সুখে কার বিষয় বলছে? সুখের বিষয়। তাহলে আমি কি লিখতে পারি? সুখ, হ্যাপিনেস। ঠিক আছে? তাহলে দেখো হ্যাপিনেস, এবার এ নাকি থাকে সন্তুষ্টির মধ্যে, তাহলে নিহিত থাকা, থাকে মানে নিহিত থাকে। তাহলে আমি এই যে এই ভাবটা বসাবো, তাহলে আমি বসাচ্ছি, দেখো হ্যাপিনেস কনসিস্টস, এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার V1, হ্যাপিনেস থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত হবে। কেন? এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে আছে, বাংলা ক্রিয়া শেষ উচ্চারণ এ। তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন, এই ইনটাকে এখানে বসাতে হবে। তাহলে কনসিস্ট ইন, এবার বলছে সন্তুষ্টি। তাহলে আমরা কি জানি? হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। কন্টেনমেন্ট মানে কি? কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি। একটা নতুন শব্দ পেয়ে গেলে, পরিতৃপ্তি, সন্তুষ্টি, তাহলে কন্টেনমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা বিষয়গুলোকে লিখবো। তাহলে হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেনমেন্ট। ক্লিয়ার? এবার চলো, এই দলটি 22 জন খেলোয়াড় নিয়ে গঠিত। তাহলে আমরা কি গঠিত কি পেয়েছি? কনসিস্ট অফ, কনসিস্ট অফ। তাহলে হয় গঠিত, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে, তার মানে এটাই তো একবারই গঠিত। ঠিক আছে? তাহলে আমি লিখি, দেখো এই দলটি, দিস টিম। ঠিক আছে? এইবার গঠিত, এবার V1 এর সাথে এস যুক্ত হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কনসিস্ট, এই যে এস যুক্ত করে দিলাম। তাহলে দিস টিম কনসিস্ট অফ, দেখো কোথায় গেল? কনসিস্ট অফ, তার মানে এটাই হয়ে গেছে গঠিত। তাহলে দিস টিম মানে গঠিত হওয়া, মানে এই এই শব্দটাই গঠিত হয়, তার জন্য এখানে তোমাকে অ্যামিজার আনতে হবে না। দিস টিম কনসিস্ট অফ 22 প্লেয়ার্স। তাহলে হয়ে গেল। তাহলে দিস টিম কনসিস্ট অফ 22 প্লেয়ার্স। ক্লিয়ার? এবার চলো, তার কাজ তার কথার বিপরীত, তার মানে কন্ট্রারি টু, বিপরীত, কন্ট্রারি টু। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসি, তাহলে তার কাজ হয় তার কথার বিপরীত, তার মানে এইখানটা আমার হয় ক্রিয়াপদটা উজ্জ আছে। তাহলে মানে আমরা বুঝলাম এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, অ্যামিজার। তাহলে আসো, তার কথা, সরি তার কাজ, তাহলে আমরা এটা এখানে লিখি, হিজ অ্যাকশন, তার ক্রিয়া অ্যাকশন। তাহলে এটাকে মুছে দিই। তাহলে দেখো কি লিখছে, হিজ অ্যাকশন ইজ, হয়, এই যে হয় লিখলাম, বলছে হিজ অ্যাকশন ইজ, কি বলছি? কিসের বিপরীত? তাহলে আমরা বলছি
কন্ট্রারি টু, বিপরীত। তাহলে হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু, তার কথা, তার মানে হিজ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু হিজ ওয়ার্ডস। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমার অনুরোধ মেনে নিয়েছি, তাহলে কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কি বলছি? কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া। ক্লিয়ার? ভার্ব। তাহলে আমি তোমার অনুরোধ মেনে নিয়েছি, তাহলে ভার্বের শেষ উচ্চারণে কি পাচ্ছ? ছেছি ছো, তার মানে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এইখানে আমরা এটা মুছে দিই জায়গা পাওয়ার জন্য। তাহলে চলো লিখি, আমি তোমার অনুরোধ মেনে নিয়েছি, তাহলে আই, তাহলে আয়ের সাথে হ্যাভ। এইবার দেখো ভার্বের থার্ড ফর্ম, তাই না? হ্যাজ হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্টে। তাহলে কি লিখবো? ওয়াই ছিল, ওয়াই ছিল, সেটাকে আমি আই, ওয়াইটা আয়ের রূপ নিয়ে নিল, তার সাথে ইডি যোগ। তাহলে আই হ্যাভ কমপ্লাইড উইথ, ঠিক আছে, আই হ্যাভ কমপ্লাইড উইথ ইয়োর রিকোয়েস্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কি করলাম? আই হ্যাভ কমপ্লাইড উইথ ইয়োর রিকোয়েস্ট, তার মানে আমি তোমার অনুমতিটা মেনে নিয়েছি। মেনে নেওয়া হচ্ছে কমপ্লাই উইথ। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো যত বেশি তোমরা শিখে নেবে থ্রু ইউজ, তাহলে দেখবে তোমরা পড়ার সময় এদেরকে পারবে, বুঝে নিতে পারবে, লিখতেও পারবে, কোনো প্রবলেম হবে না। এবার আসো, সকলে ঝামেলা মুক্ত জীবন আশা করে, আশা করে। তাহলে আমি কি লিখবো? আশা করা মানে আকাঙ্ক্ষা করা, ক্রেভ ফর, আকাঙ্ক্ষা করা বা আশা করা। তাহলে এবার আমি এটা মুছিয়ে দিই জায়গা পাওয়ার জন্য। তাহলে চলো কি লিখবো? সকলে ঝামেলা মুক্ত জীবন আশা করে। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এতে শেষ হচ্ছে, এ ই ও হলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। ভেরি গুড। তাহলে সকলে, তাহলে আমি কি লিখে দিব? অল করে দিই, বা এভরিওয়ানও করতে পারি, প্রত্যেকেও করতে পারি। ঠিক আছে, তাহলে এভরিওয়ান দিয়ে করি। এভরিওয়ান মানে সকলেটা প্রত্যেকে বলে দিলাম, এভরিওয়ান। এবার আমরা এখানে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করছি, এটা যদি আবার সাবজেক্ট হয় পর ভার্ব বসাতে হবে, তাহলে এখানে ভি1 বসবে। আর এভরিওয়ান মানে থার্ড পারসন সিঙ্গুলার, ভি1 এর সাথে এস যুক্ত করতে হবে। তাহলে কি করে? ক্রেভ, CRAVES, এই এসটা যুক্ত হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার ভি1 এর সাথে এস। তাহলে এভরিওয়ান ক্রেভস ফর, এবার কি কি করতে বলছে? কি চায়? ঝামেলা মুক্ত জীবন, তার মানে ঝামেলা মুক্ত। তাহলে ঝামেলা ইংরেজি কি? হ্যাসেল, হ্যাসেল মানে ঝামেলা, মুক্ত কি লিখবে? ফ্রি, আর জীবন কি লিখবে? লাইফ। তাহলে আমরা কি লিখলাম? এভরিওয়ান ক্রেভস ফর হ্যাসেল ফ্রি লাইফ। হ্যাসেল মানে ঝামেলা মুক্ত জীবন। এবার চলো, সে দেশের জন্য তার জীবন উৎসর্গ করলো। তাহলে উৎসর্গ করা, ডিভোট টু, ডিভোট টু, উৎসর্গ করা, এটা ভার্ব হিসাবে আছে। তাহলে সে দেশের জন্য এখান থেকে উৎসর্গ করলো, লেলো লাম থাকলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। ক্লিয়ার? তাহলে চলো, সে দেশের জন্য জীবন উৎসর্গ করলো, তাহলে এটাকে মুছে দিই। তাহলে দেখো, সে উৎসর্গ করলো, তার মানে ডিভোটেড, এটা ভি2 বসা যায়। কেন? লেলো লামে শেষ হলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে হি ডেভোটেড, তার মানে ডেভোটেড মানে উৎসর্গ করে দেওয়া নিজেকে।
তাহলে হি ডেভোটেড টু, ডেভোটের সাথে আমরা টু ব্যবহার করব, ডেভোটেড টু, ও সরি এখানে জীবন আছে, সরি, হি ডেভোটেড তার জীবন, হিজ লাইফ, ঠিক আছে, দেশের জন্য, তার মানে এখানে টু বসে যাবে, ডিভোট করলে টুকে ফলো করবে, তাহলে হি ডেভোটেড হিজ লাইফ টু হিজ কান্ট্রি, ঠিক আছে, তাহলে হি ডেভোটেড হিজ লাইফ টু হিজ কান্ট্রি। এবার চলো, তার বাড়িটা বিক্রয় করবে অর্থের অভাবে, ভেরি গুড, তাহলে ডিসপোজ অফ, বিক্রয় করা, ঠিক আছে, তাহলে এবার আসো, তারা বাড়িটা বিক্রয় করবে, মূল ক্রিয়া, বাংলা ক্রিয়ার উচ্চারণ যদি বে বোতে শেষ হয়, সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের 1 নম্বর, তাহলে তারা, দে, দের সাথে উইল, এবার V1, তার মানে ডিসপোজ, তার মানে কি লিখবো, দে উইল ডিসপোজ অফ, কি বিক্রি করে দিবে, দে উইল ডিসপোজ অফ, বলছে তার বাড়িটি, ও এখানে তারা আছে, তাদের বাড়িটি, তাহলে তাদের হচ্ছে কি হবে, দেয়ার, বাড়িটি কি হবে, হাউস, তাহলে দে উইল ডিসপোজ অফ দেয়ার হাউস, কেন করবে, অর্থের অভাবে, এইটুকু একটা জায়গা দেখো, এইটুকু জায়গাকে আমরা কি বলবো, প্রিপজিশনাল ফ্রেজ বলবো, ক্লিয়ার, কেন আমি তোমাদেরকে এটা শিখিয়েছি যে অর্থের অভাবে, তাহলে দেখো, ইন ওয়ান্ট অফ মানি, এই যে ইন ওয়ান্ট অফ, তার মানে অভাবে, একটা প্রিপজিশন দিয়ে আমরা এই বিষয়টাকে লিখছি, ইন ওয়ান্ট অফ, এটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ, দেখবা তার উপরও আমি ক্লাস নিয়েছি, তাহলে কি লিখলাম, দে উইল ডিসপোজ অফ দেয়ার হাউস ইন ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে, ক্লিয়ার, তো দিস ইজ দ্য ওয়ে, if you start learning, isn't it, at first tense voice and their usage in your Bengali sentences, then one after another, you have to learn all these things. Otherwise, you cannot read out, you cannot understand if you read any English line, either from newspaper or from anywhere, because they are very common in your English language. ওকে, সো এইভাবে তোমরা শিখে নাও, আমি তোমাদের গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, ইডিয়ামস টাইম টু টাইম আমি দিতে থাকবো, ঠিক আছে, অনেক রয়েছে যেগুলো খুব কমন ব্যবহারযোগ্য, সেগুলো আমি দিতে থাকবো, তোমরা শেখো, ইজন্ট ইট, এদেরকে কিভাবে ব্যবহার করব, ক্লিয়ার, কোন কোন জায়গায় কিভাবে এরা বসবে, in this way, okay, আচ্ছা, তো গত ক্লাসে, মানে in my last class I mentioned some beautiful names who commented very nicely, okay, and really I am so motivated, so honored. At the same time, in my last class, I did mention one who in the beginning first, who commented a very nice sentence. I don't know the name of that kind man, but I came to know that he was a teacher of KV, Kendriya Vidyalaya. So today I also express my heartful gratitude to him too. You just stay with me and motivate me so that I can
and teach you a lot of these things one after another. Okay, thank you, have a good day, stay well. এই যে স্পেলিংটা এটা একটু ভুল হয়ে গেছে, এখানে একটা টি হবে, তাড়াহুড়া করতে গিয়ে টিটা মিস হয়ে গেছে, কন্টেন্টমেন্ট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।